একটি ছোট গ্রামের একেবারে শেষ প্রান্তে ঘন জঙ্গলের ধারে দাঁড়িয়ে আছে একটি ভাঙাচোরা পুরনো ঝুপড়ি। সেই ঝুপড়িতেই বাস করে দরিদ্র কৃষক ধনিয়া, তার বৃদ্ধ মা আর ছোট মেয়ে গৌরীকে নিয়ে। ধনিয়ার নিজের বলতে আছে সামান্য কিছু জমি। সেই জমিতেই কঠোর পরিশ্রম করে সে তার পরিবারের অন্ন যোগায়। প্রতিদিন ভোর হওয়ার আগেই ধনিয়ার ঘুম ভাঙে। চারদিকে তখন ঠান্ডা হাওয়া বইছে, আকাশে লাল আভা ছড়িয়ে পড়ছে। গ্রামের অধিকাংশ মানুষ তখনও গভীর ঘুমে, কিন্তু ধনিয়া তার পুরনো লাঙ্গল আর বলদ নিয়ে মাঠের পথে রওনা দেয়। বাবা ধনিয়া, একটু বিশ্রামও করো। দিনরাত এত পরিশ্রম করতে করতে তুমি নিশ্চয়ই খুব ক্লান্ত হয়ে পড়ো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করো, তবুও মুখে কোনো অভিযোগ নেই। তোমার জন্যে আমার খুব চিন্তা হয়। শরীরকে একটু বিশ্রাম দেওয়াও প্রয়োজন। মা, আমি যদি পরিশ্রম না করি তাহলে আমাদের সংসার চলবে কিভাবে? আমাদের প্রয়োজনগুলো পূরণ হবে কি করে? আমি জানি কষ্ট হয়, কিন্তু এই পরিশ্রমই আমাদের ভরসা। যতদিন আমার শরীর চলে আমি কাজ করেই যাব, যাতে তোমাদের কোনো কিছুর অভাব না হয়। ঠিক তখনই ছোট্ট গৌরী দৌড়ে আসে। বাবা, তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু। আমি তোমার জন্য অপেক্ষা করব। দেরি করো না, তুমি তাড়াতাড়ি বাড়ি এলে আমার খুব ভালো লাগে। ধনিয়া মমতা ভরে মেয়ের মাথায় হাত বুলিয়ে মাঠের দিকে এগিয়ে যায়। সারা দিন ধনিয়া মাঠে কাজ করে। ঝলসানো রোদ, হঠাৎ বৃষ্টি কিছুই তাকে থামাতে পারে না। কঠোর পরিশ্রমে তার একমাত্র ভরসা। সেই কখনো হাল ছাড়ে না। ঈশ্বর আমাদের কাজ করার জন্য হাত দিয়েছেন। যদি আমরা মন দিয়ে পরিশ্রম করি, একদিন না একদিন আমাদের ভাগ্য বদলাবেই। ঈশ্বর পরিশ্রমীদের কখনো খালি হাতে ফেরান না। একদিন গৌরী কিছু কাঠ কুড়িয়ে নিয়ে বাড়ি ফেরে। বাবা, আজ আমি জঙ্গলের ধারে গিয়ে কিছু কাঠ নিয়ে এসেছি। এতে ঘরের কাজে একটু সাহায্য হবে। তুমি একা গিয়েছিলে? জঙ্গলের ধারে একা যাওয়া ঠিক নয়, ওখানে বিপদ হতে পারে। হ্যাঁ বাবা, একাই গিয়েছিলাম। একটু ভয় লাগছিল, কিন্তু আমি সাহস রেখেছি। তুমি তো বলো, ভয়ের সামনে সাহস রাখতে হয়। ধনিয়া আরও চিন্তিত হয়ে পড়ে, কারণ গ্রামের লোকেরা বলে জঙ্গলের ভেতরে একটি পুরনো গুহা আছে, যেখানে রাতের বেলা অদ্ভুত সব শব্দ শোনা যায়। গ্রামের মানুষ সেই গুহার নাম শুনলেই ভয় পেত। বাবা, জঙ্গলের ভেতর বেশি যাস না। সেখানে একটা রহস্যময় গুহা আছে। লোকজন বলে সেখানে অদ্ভুত সব ঘটনা ঘটে, তাই ওটার কাছাকাছি যাস না। ধনিয়া ছিল এক গরিব কৃষক, কিন্তু তার পরিশ্রম আর সততা ছিল পুরো এলাকায় বিখ্যাত। তার ছোট ছোট জমিতে যে ফসল ফলত তা ছিল খুবই ভালো মানের, যেন মাটিও তার পরিশ্রমকে চিনত। সে কখনো ফসলে ভেজাল দিত না, প্রয়োজনের অতিরিক্ত কোনো ওষুধও ব্যবহার করত না। লোভে পড়ে কখনোই শস্যে মিশ্রণ করত না। যখনই ধনিয়া তার ফসল নিয়ে বাজারে যেত, তার সবজি আর শস্য মুহূর্তেই বিক্রি হয়ে যেত। যদি সত্যিই ভালো আর খাঁটি শস্য লাগে, তাহলে ধনিয়ার কাছ থেকেই কেনো। তার জিনিস সবসময় পরিষ্কার আর ভালো মানের। এই কারণেই গ্রামের মানুষ তার উপর ভরসা করত, কিন্তু ধনিয়া কখনোই এই বিশ্বাসের সুযোগ নিয়ে বেশি দাম চাইত না। আমার কাছে সবচেয়ে বড় কথা হলো আমার পরিশ্রমের সঠিক মূল্য পাওয়া। আমি বড় লোক হতে চাই না, বড় বড় জিনিসের লোভও নেই। দিনভর পরিশ্রম করে যে ফসল ফলাই, তার সঠিক দাম পেলেই আমি খুশি। আমার পরিশ্রমে যদি আমার পরিবারের চুলা জ্বলে, তাদের পেট ভরে, তাহলেই আমি সফল। আমার কাছে আসল সুখ আর শান্তি এখানেই, সততার সঙ্গে পরিশ্রম করে জীবন কাটানো। একই গ্রামে ছিল এক ধনী ব্যবসায়ী, লালচাঁদ শেঠ। সে পুরো এলাকায় শস্য ও সবজির বড় ব্যবসা করত, কিন্তু লাভের জন্য সে প্রায়ই ভেজাল দিত এবং জিনিস অনেক বেশি দামে বিক্রি করত। যখন মানুষ ধনিয়ার কাছ থেকে জিনিস কেনা শুরু করল, তখন শেঠের ব্যবসা কমতে লাগল। এটা তার মোটেও ভালো লাগেনি। ওই ধনিয়া, তুই কি কৃষক নাকি অন্য কিছু? এত সস্তায় মাল বিক্রি করিস কেন? এই জন্যেই লোকে তোকে হালকাভাবে নিতে শুরু করেছে। মনে রাখ, এই বাজারে শেষ কথা আমারই চলে। আমার মতে না চললে তোর কোনো জিনিসই বিক্রি হবে না। দেখব তখন তোর ঘরের চুলা কেমন করে জ্বলে। শেঠজি, আমি শুধু চাই আমার পরিশ্রমের সঠিক মূল্য পাই। আমি সারা দিন মাঠে কাজ করি, ঘাম ঝরাই। সেই পরিশ্রমের সামান্য মূল্য পেলেই আমার জন্য যথেষ্ট। আমি কাউকে ঠকিয়ে বা ভুল পথে টাকা রোজগার করতে চাই না। ওহ,
বড় বড় কথা বলতে শিখেছিস? শোন ধনিয়া, এই বাজারে শক্তিশালীরাই টিকে থাকে। আমার কথা না শুনলে এমন অবস্থা করব তোর ফসল কেউ কিনবেই না। তখন বাড়িতে বসে বসে এই সততার গল্প বলবি। বাজারে দাঁড়িয়ে থাকা কিছু মানুষ এই সব কিছু দেখছিল। ধনিয়া শুধু হেসে তার ফসল বিক্রি করতে থাকল। সে কখনো কারো সঙ্গে ঝগড়ায় জড়াতো না। লালচাঁদ শেঠের রাগ দিন দিন যেন আরও তীব্র হয়ে উঠছিল। কখনো সে সবার সামনে ধনিয়াকে অপমান করার চেষ্টা করত, কখনো তার দারিদ্র্য নিয়ে কটাক্ষ করত। তবুও ধনিয়ার মুখে কখনো অভিযোগের ছায়া দেখা যেত না। প্রতিদিন সন্ধ্যায় বাড়ি ফিরলে তার ছোট্ট মেয়ে গৌরী দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরত। সেই ছোট্ট সংসারে অর্থের অভাব থাকলেও ভালোবাসা আর শান্তির কোনো কমতি ছিল না। বৃদ্ধা মা, মেয়ে গৌরী আর ধনিয়া তিনজন মিলে সাধারণ খাবার খেত, গল্প করত আর সুখ দুঃখ ভাগ করে নিত। ধনিয়া বিশ্বাস করত সৎ উপার্জন যতই কম হোক তা মানুষের মনে প্রকৃত শান্তি এনে দেয়। কিন্তু সে জানত না লালচাঁদ শেঠের অন্তরের হিংসা ধীরে ধীরে এক ভয়ঙ্কর পরিকল্পনার রূপ নিচ্ছে, যা খুব শীঘ্রই তার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে চলেছে। বাবা, আজ বাজার কেমন ছিল? সব শস্য ভালো দামে বিক্রি হয়েছে? ভালোই হয়েছে মা, ভগবানের কৃপায় প্রায় সব শস্য বিক্রি হয়ে গেছে। মানুষ বিশ্বাস করে কিনেছে আর পরিশ্রমের মতো দামও পেয়েছি। বাবা, যতটুকু পাই তাতেই সন্তুষ্ট থাকা উচিত। ঠিকই বলেছে মা, সৎ পথে উপার্জিত অল্প অর্থ অনেক সুখ দেয়। লোভ করলে কখনো সত্যিকারের সুখ পাওয়া যায় না, কিন্তু পরিশ্রম আর সন্তোষে জীবন সহজ আর শান্তিময় হয়। কিন্তু সেই শান্তির আড়ালে অজান্তেই ঘনিয়ে আসছিল এক অশুভ ছায়া। চারপাশ নিস্তব্ধ, পুরো গ্রাম গভীর ঘুমে আচ্ছন্ন। সেই সময় লালচাঁদ শেঠ তার কয়েকজন লোককে নিয়ে চুপিসারে ধনিয়ার খেতে ঢোকে। আজই শেষ করে দাও তার স্বপ্ন। এমন ওষুধ দাও যাতে ফসল আর বাঁচতে না পারে। লোকগুলো নিঃশব্দে খেতে ক্ষতিকর ওষুধ ছড়িয়ে দেয়। সকালে ধনিয়া খেতে এসে স্তব্ধ হয়ে যায়। হে ঈশ্বর, এটা কি হলো? কাল পর্যন্ত তো ফসল সবুজে ভরা ছিল, প্রতিটি গাছ কত সুন্দর ছিল। আমি কত যত্ন করে এগুলো বড় করেছি, এক রাতেই সব শেষ হয়ে গেল। সে হাঁটু গেড়ে বসে পড়ে। কিছু গ্রামবাসী সেখানে এসে জড়ো হয়। এটা হঠাৎ করে কিভাবে হলো? কাল সন্ধ্যা পর্যন্ত তো সব ঠিক ছিল, এক রাতেই এত গাছ শুকিয়ে গেল কিভাবে? আমার মনে হয় কেউ ইচ্ছা করে কিছু করেছে। ধনিয়ার বুঝতে দেরি হলো না, এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়। এর পেছনে রয়েছে কারো হিংসা আর ষড়যন্ত্র। তার মনে ভেসে উঠল এক পরিচিত মুখ, লালচাঁদ শেঠ। সে মনে মনে প্রতিজ্ঞা করে, তার কঠোর পরিশ্রমে ফলানো ফসল কেউ এভাবে নষ্ট করে দিলে সে চুপ করে থাকবে না। দিনরাত পরিশ্রম করে সন্তানের মতো যত্ন নিয়ে সে এই জমি লালন করেছে। এবার সে পঞ্চায়েতের কাছে যাবে, সবার সামনে সত্য প্রকাশ করবে এবং অপরাধীর শাস্তি নিশ্চিত করবে। এই খবর ধীরে ধীরে পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। যখন এই কথা লালচাঁদ শেঠের কানে পৌঁছায়, সে মুহূর্তের জন্য ভয় পায়। কিন্তু চালাক শেঠ সঙ্গে সঙ্গেই এক নতুন ও বিপজ্জনক ষড়যন্ত্রের পরিকল্পনা করে। পরের দিন সকালে শেঠ নিজেই পঞ্চায়েতে উপস্থিত হয়। গ্রামের বয়োজ্যেষ্ঠরা সেখানে বসেছিলেন। আমাকে পঞ্চায়েত থেকে বিচার চাই। আমার সঙ্গে বড় অন্যায় হয়েছে। আমি চাই গ্রামের সামনে এর বিচার হোক। কি হয়েছে শেঠজি? আপনি এত রাগান্বিত আর উদ্বিগ্ন কেন? খোলাখুলি বলুন। আমার সোনার আংটি চুরি হয়ে গেছে, আর আমার পুরো সন্দেহ এই আংটি ধনিয়া চুরি করেছে। সে গতকাল আমার বাড়িতে এসেছিল, তারপরই আংটি উধাও। এই কথা শুনে পুরো পঞ্চায়েতের নীরবতা নেমে আসে। তৎক্ষণাৎ ধনিয়াকে ডেকে পাঠানো হয়। ধনিয়া তার বৃদ্ধা মা ও ছোট মেয়ে গৌরীকে নিয়ে পঞ্চায়েতে উপস্থিত হয়। তার চোখে বিস্ময় আর কষ্ট স্পষ্ট। ধনিয়া, শেঠ বলছে তুমি তার সোনার আংটি চুরি করেছ, এটা কি সত্য? সবার সামনে সত্য বলো। মুখিয়াজি, আমি গরিব হতে পারি, কিন্তু চোর নই। আমি কারো আংটি চুরি করিনি। আমি পরিশ্রম করে উপার্জন করি। কারো জিনিসের দিকে খারাপ নজর দেওয়া তো দূরের কথা, আমি তা ভাবতেও পারি না। আমার ছেলে এমন কাজ করতে পারে না। আমি ওকে সবসময় সততা আর পরিশ্রমের শিক্ষা দিয়েছি। যদি ধনিয়া সত্যি বলে, তাহলে তার বাড়ি তল্লাশি করা হোক, পঞ্চায়েতের সামনে সব খুঁজে দেখা হোক। যদি আমার আংটি না পাওয়া যায়, আমি মেনে নেব সে নির্দোষ। পঞ্চায়েতের সদস্যরা একে অপরের দিকে তাকায়।
কিছুক্ষণ চিন্তা করার পর সত্য জানার একটাই উপায়, আমরা সবাই এখনই ধনিয়ার বাড়ি যাব। ভালোভাবে তল্লাশি করা হবে, তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। পঞ্চায়েতের কয়েকজন সদস্য, লালচাঁদ শেঠ এবং গ্রামের কিছু লোক ধনিয়ার সাথে তার ছোট্ট বাড়ির দিকে রওনা দেয়। ধনিয়ার মা ও ছোট মেয়ে গৌরী ভীত সন্ত্রস্ত হয়ে তাদের পিছনে হাঁটে। ধনিয়ার বুক ধরফর করছে, কিন্তু নিজের সততার ওপর তার পূর্ণ বিশ্বাস আছে। কিছুক্ষণের মধ্যেই সবাই ধনিয়ার কুঁড়েঘরের সামনে পৌঁছে যায়। ছোট্ট সেই ঘর, মাটির দেয়াল, খড়ের ছাউনি, ভিতরে খুব সামান্য জিনিসপত্র। ধনিয়া, আমাদের তোমার বাড়ি তল্লাশি করতে হবে। পঞ্চায়েতের সামনে সত্য জানা জরুরি। না, আমি কিছুই চুরি করিনি। আপনারা চাইলে পুরো ঘর তল্লাশি করে দেখুন, প্রতিটা কোণা খুঁজে দেখুন। আমার লুকানোর মতো কিছুই নেই। যদি আংটি পান, পঞ্চায়েত যা শাস্তি দেবে আমি মেনে নেব, কিন্তু আমি আবারও বলছি, আমি কোনো চুরি করিনি। আমি কারো জিনিস ছুঁয়েও দেখিনি। পঞ্চায়েতের 2-3 জন সদস্য ধীরে ধীরে কুঁড়েঘরের ভেতরে ঢুকে পড়ে। তারা সাবধানে খোঁজাখুঁজি শুরু করে। কখনো পুরনো বাসন তুলে দেখে, কখনো কোণের ঝুড়ি উল্টে দেয়, আবার কখনো খাটের নিচে উঁকি মারে। বাইরে দাঁড়িয়ে ধনিয়া সব দেখছে। তার বুকের ভেতর দুরুদুরু করছে। পাশে দাঁড়িয়ে তার মা ঈশ্বরের নাম জপ করছেন। কিছুক্ষণ পর্যন্ত কিছুই পাওয়া গেল না। ধনিয়ার মনে একটু করে আশা জাগতে শুরু করল। হঠাৎ ভেতর থেকে এক ব্যক্তি জোরে চিৎকার করে উঠল। এই যে এখানে কিছু চকচক করছে, একটু দেখো তো। আরে, এটা তো সোনার আংটি। এক মুহূর্তের জন্য পুরো পরিবেশ নিস্তব্ধ হয়ে গেল। সবাই হতভম্ব। দেখলে, আমি তো আগেই বলেছিলাম এই ছেলেই চোর। এখন তো প্রমাণও মিলেছে, আংটি ওর ঘর থেকেই পাওয়া গেছে। না, এই আংটি আমার নয়। আমি এটা কখনো দেখিনি। আমার উপর মিথ্যে অভিযোগ করা হচ্ছে। এটা সম্পূর্ণ মিথ্যে। আমার ছেলে এমন কাজ করতে পারে না। কেউ ইচ্ছে করে আমাদের ঘরে আংটিটা রেখে গেছে, যাতে ধনিয়াকে বদনাম করা যায়। লালচাঁদ শেঠের মুখে তখন এক ধরনের কৃত্রিম বিস্ময়ের ছাপ। কিন্তু পঞ্চায়েতের লোকেরা একে অপরের দিকে তাকাতে থাকে, কারণ সত্যি আংটিটা ধনিয়ার ঘর থেকেই পাওয়া গেছে। এখন তো আর কোনো সন্দেহ নেই, এমন লোকের এই গ্রামে থাকার কোনো অধিকার নেই। চোরকে কঠোর শাস্তি দিতে হবে, যাতে অন্যরা শিক্ষা পায়। আমি চুরি করিনি। আমাকে বিশ্বাস করুন, আমি কখনো কারো জিনিস নেব না। এটা সব মিথ্যে অভিযোগ। কিন্তু তার কথা শোনার মতো যেন কেউই নেই। ধনিয়ার দিকে কেউ নজরই দিচ্ছে না। যদি আজ এমন চোরকে শাস্তি না দেওয়া হয়, তাহলে কাল সবাই চুরি করতে শুরু করবে। গ্রামের শান্তি ও নিয়ম রক্ষার জন্য আমাদের কঠোর হতে হবে। একে গ্রাম থেকে বের করে দেওয়া উচিত। এখানে থাকার কোনো অধিকার নেই ওর। ধনিয়া, বিষয়টি খুবই গুরুতর। তোমার ঘর থেকে আংটি পাওয়া গেছে, এটাই সবচেয়ে বড় প্রমাণ। এই ভিত্তিতেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আমরা সত্য জানতে চাই এবং সেই অনুযায়ী বিচার করব। আমি চুরি করিনি। দয়া করে আমার উপর বিশ্বাস রাখুন। আমি কখনো এমন কাজ করব না। ধনিয়ার কণ্ঠ ধীরে ধীরে ভেঙে যায়। চারদিকে গুঞ্জন বাড়তে থাকে, আর ন্যায় অন্যায়ের মাঝখানে দাঁড়িয়ে এক নিরপরাধ মানুষের জীবন অনিশ্চয়তার অন্ধকারে ঢেকে যেতে থাকে। গ্রামের মাঝখানে পুরনো বটগাছের নিচে পঞ্চায়েত বসেছে। চারদিকে গ্রামবাসীর ভিড়, উত্তেজনা আর ফিসফাসে ভরে উঠেছে পরিবেশ। মাঝখানে দাঁড়িয়ে আছে ধনিয়া, চোখে অসহায়তা, কণ্ঠে প্রতিবাদের আগুন। আমি কিছুই চুরি করিনি, সব মিথ্যে অভিযোগ। মুখিয়াজি, আমি গরিব হতে পারি, কিন্তু চোর নই। আমি কারো জিনিসে হাত দিইনি। কেউ ইচ্ছে করে আমাকে ফাঁসিয়েছে, আমাকে বদনাম করার জন্য। এমন লোককে গ্রাম থেকে বের করে দেওয়া উচিত। এখানে থাকার কোনো অধিকার নেই ওর। এভাবে করবেন না। আমরা কোথায় যাব? এই গ্রামই তো আমাদের সবকিছু, আমাদের জীবন। পঞ্চায়েতের সিদ্ধান্ত, ধনিয়াকে চুরির অপরাধে আজ থেকেই গ্রাম ছাড়া করা হচ্ছে। গ্রামের শান্তি ও শৃঙ্খলার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কথা শুনে ধনিয়া যেন পাথর হয়ে গেল। তার মা নিঃশব্দে কাঁদতে লাগলেন। গৌরীর চোখে জল গড়িয়ে পড়ছে। ধনিয়া, আজই তোমাকে এই গ্রাম ছেড়ে যেতে হবে। এখন থেকে এই গ্রামে তোমার কোনো অধিকার নেই, না জমিতে, না পানির উৎসে, না কোনো সুবিধায়। এটা কঠিন সিদ্ধান্ত, কিন্তু মানতেই হবে। ধনিয়া একবার চারপাশে তাকালো। এই সেই গ্রাম যেখানে তার শৈশব কেটেছে, যেখানে তার বাবা বাস করতেন, যেখানে সে নিজের ঘাম ঝরিয়ে জমিতে ফসল ফলিয়েছে। অথচ আজ সেই গ্রামই তাকে চোর বলে তাড়িয়ে দিচ্ছে। দূরে দাঁড়িয়ে লালচাঁদ শেঠ সব দেখছিল। তার ঠোঁটে একচোড়া তৃপ্তির হাসি, কারণ তার ষড়যন্ত্র সফল হয়েছে।
সন্ধ্যা নামতেই ধনিয়া তার ছোট্ট কুঁড়েঘর থেকে সামান্য জিনিসপত্র গুছিয়ে নিল। মা আর গৌরী তার পাশে। তিনজন ধীরে ধীরে গ্রামের সীমানা পেরিয়ে এগিয়ে চলল। তিনজন পথ হারানো মানুষের মতো জঙ্গলের ভেতর হাঁটছে। কখনো দূরে পাখির ডাক, কখনো ঝোপে জন্তুর শব্দ। ধনিয়া বারবার পেছনে তাকায়, কিন্তু ফেরার আর কোনো পথ নেই। তার বুকের ভেতর একটাই কষ্ট বারবার বিচ্ছে, গ্রাম ছাড়া হওয়ার নয়, বরং চোর অপবাদ পাওয়ার। মা, গৌরী, আমরা কোথায় যাব? হে ঈশ্বর, আমি কখনো কারো ক্ষতি করিনি, কারো অধিকার কেড়ে নিইনি, কাউকে কষ্ট দিইনি, তবুও আজ আমাকে চোর অপবাদ দেওয়া হলো। তার পরিশ্রম আর সততার উপর সন্দেহ করা হয়েছে, একথা ভাবলেই ধনিয়ার বুকটা ভারী হয়ে উঠছিল। তবুও তার ভেতরের কণ্ঠা বলছিল, সত্য একদিন ঠিকই জয়ী হবে। কোনো অন্যায় বা প্রতারণা চিরদিন টিকে থাকতে পারে না ন্যায়ের সামনে। তার চোখে জল এসে গিয়েছিল, কিন্তু মা আর মেয়ের সামনে সে সেই অশ্রু লুকিয়ে রাখার চেষ্টা করছিল। বাবা, আমার মনে আছে, যখন আমি জঙ্গলে কাঠ আনতে যেতাম, পথে একটা খুব বড় গাছ পড়ে। তার কাণ্ড এতটাই চওড়া যে আমরা সবাই তার মুচে সহজেই রাত কাটাতে পারবো। আশেপাশে একটু খোলা জায়গাও আছে। সত্যি বলছো মা? এত বড় গাছ? হ্যাঁ বাবা, জায়গাটাও বেশ পরিষ্কার আর নিরাপদ মনে হয়। আপনি চাইলে আজ রাতটা আমরা সেখানেই কাটাতে পারি। আমি আপনাদের পথ দেখিয়ে নিয়ে যাব। ধনিয়া তার মায়ের দিকে তাকালো। বৃদ্ধা মা ক্লান্তিতে নুব্জ হয়ে পড়েছেন। বাবা, যদি সত্যি এমন নিরাপদ জায়গা হয়, তাহলে সেখানে গিয়েই একটু বিশ্রাম নেওয়া যাক। পথে ক্লান্তিটাও কমবে, আর আমরা একসাথে রাতটা কাটাতে পারব। তিনজন সেই দিকেই হাঁটা শুরু করল। কিছুক্ষণ পর সত্যিই তারা দেখতে পেল এক বিশাল প্রাচীন গাছ। তার মোটা শিকড়গুলো মাটির ওপর উঠে এসেছে, আর চারদিকে ছড়িয়ে থাকা ডালপালা যেন একটা প্রাকৃতিক ছাউনি তৈরি করেছে। গাছের নিচে বেশ বড় একটা ফাঁকা জায়গা, রাত কাটানোর জন্য যথেষ্ট। আজ রাত আমরা এখানেই থাকব। জায়গাটা নিরাপদ আর একটু বিশ্রামও পাওয়া যাবে। বাবা, আপনি আর দাদি এখানে বসে থাকুন, আমি একটু পরে আসছি। কোথায় যাচ্ছ মা এত রাতে? পাশেই কয়েকটা ফলের গাছ আছে, দাদির জন্য কিছু তাজা আর মিষ্টি ফল নিয়ে আসি। আমি তাড়াতাড়ি ফিরে আসব। ধনিয়া কিছু বলার আগেই গৌরী ঝোপঝাড়ের দিকে চলে গেল। কিছুক্ষণ পর সে ফিরে এলো, হাতে কিছু বুনো ফল। দাদি, এগুলো খান। আগে আপনি খান, আপনি সবচেয়ে বেশি ক্লান্ত। আপনার পেট ভরা থাকাটা জরুরি। আমি অপেক্ষা করতে পারবো। বাবা, আপনি দুঃখ করবেন না, আপনি কখনো কোনো ভুল করেননি। সবাই জানে আপনি সৎ আর নির্দোষ মানুষ। একদিন সত্যিটা সবাই জানবে, আর তখন সবাই বুঝবে যে আপনি নির্দোষ। মেয়ের কথা শুনে ধনিয়ার চোখ আবার ভিজে উঠল। বুড়ি মা আকাশের দিকে তাকিয়ে রইলেন। তারার ভরা আকাশ যেন তাদের সান্ত্বনা দিচ্ছে। গাছের নিচে বসে থাকতে থাকতে অনেকটা সময় কেটে গেল। রাত ধীরে ধীরে গভীর হয়ে উঠছিল। আকাশ জুড়ে জমে উঠেছিল ঘন কালো মেঘ। ঠান্ডা বাতাস বইতে শুরু করেছে চারদিকে। হঠাৎ করে আকাশ চিরে বিদ্যুৎ ঝলসে উঠল, আর তার কিছুক্ষণের মধ্যেই শুরু হলো প্রবল বৃষ্টি। প্রথমে টিপ টিপ করে ফোঁটা পড়ছিল, কিন্তু অল্প সময়েই তার রূপ নিল মুষলধারে বর্ষণে। গাছের ঘন ডালপালা কিছুক্ষণ তাদের বাঁচিয়ে রাখলেও বেশিক্ষণ আর রক্ষা করতে পারল না। বৃষ্টির ফোঁটা ধীরে ধীরে নিচে পৌঁছতে লাগলো। বাবা, খুব ঠান্ডা লাগছে। বাবা, আমরা ভিজে যাচ্ছি। ধনিয়া উদ্বিগ্ন চোখে চারদিকে তাকালো। ধনিয়া মনে মনে সিদ্ধান্ত নিল, তাদের দ্রুত এমন একটি জায়গা খুঁজে বের করতে হবে যেখানে তারা অন্তত কিছু সময়ের জন্য নিরাপদ থাকতে পারবে। ধনিয়া হঠাৎ উঠে দাঁড়ায় এবং বৃষ্টির মধ্যেই চারপাশে খোঁজ শুরু করে। চারদিক ঘন অন্ধকার, শুধু বৃষ্টির শব্দ আর বাতাসের হাহাকার। কিছুক্ষণ খোঁজার পর হঠাৎ তার চোখ পড়ল একটু দূরে, পাহাড়ের পাশে একটা অন্ধকার ফাঁকা মুখের দিকে। বিদ্যুতের ঝলকানিতে সে পরিষ্কার দেখতে পেল ওটা একটি গুহা। চলো, সামনে একটা গুহা দেখেছি, সেখানে গেলে আমরা বৃষ্টির হাত থেকে বাঁচতে পারবো। তিনজন দ্রুত সেই গুহার দিকে এগিয়ে যায়। বৃষ্টি তখন আরও জোরে পড়ছে। কিছুক্ষণের মধ্যেই তারা গুহার ভেতরে পৌঁছে যায়। আজ অন্তত এখানে রাতটা নিরাপদে কাটানো যাবে। ক্লান্তিতে অবসন্ন হয়ে ধনিয়া, তার মা আর গৌরী গুহার ভেতরেই বসে পড়ল। ধীরে ধীরে তাদের চোখে ঘুম নেমে এলো। ভোরের দিকে ধনিয়ার ঘুম ভাঙে। বাইরে ঝড়ার শব্দ থেমে গেছে। জঙ্গলে আবার পাখির ডাক শোনা যাচ্ছে। ধনিয়া গুহার বাইরে দাঁড়িয়ে চারপাশে তাকায়। চারদিকে টাটকা সবুজে ভরা বন ঝলমল করছে। কিছুক্ষণ সে চুপচাপ দাঁড়িয়ে থাকে।
গভীরভাবে ভাবতে থাকে। তারপর সে আবার গুহার ভেতরে ফিরে আসে। গুহার ভেতর ধনিয়ার মা এবং গৌরী জেগে উঠেছে। যতদিন না আমরা থাকার জন্য অন্য কোনো জায়গা পাই ততদিন আমরা এই গুহাতেই থাকব। বুড়িমা মাথা নাড়ে, সম্মতি জানায়। গৌরীর মুখে একটু হাসি ফুটে ওঠে। বাবা, এই জায়গাটা খারাপ না, এখানে বৃষ্টি আর ঝড় থেকেও আমরা বাঁচতে পারি। দিনের পর দিন কেটে যেতে থাকে। গুহাটাই ধীরে ধীরে তাদের নতুন বাড়ি হয়ে ওঠে। ধনিয়া প্রতিদিন জঙ্গল থেকে কাঠ আর ফল সংগ্রহ করে আনে। গৌরী গুহার ভেতর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে। বুড়িমা এক কোণে বসে ঈশ্বরের নাম জপ করেন। দারিদ্র্য এখনও ছিল, কিন্তু তিনজন একসাথে থাকায় তাদের মনে এক ধরনের শান্তি ছিল। একদিন সকালে গৌরী গুহার ভেতর ঝাড়ু দিচ্ছিল। ধীরে ধীরে সে প্রতিটি কোণা পরিষ্কার করতে থাকে। হঠাৎ গুহার পেছনের কোণে তার চোখে কিছু পড়ে। গৌরী থেমে যায়। এটা কি কোনো পুরনো থলি নাকি? সে নিচু হয়ে থলিটি তুলে নেয়। থলির ভেতর চকচকে সোনার কয়েন ভরা। গৌরী ভয়ে ও উত্তেজনায় চিৎকার করে ওঠে। বাবা, বাবা তাড়াতাড়ি আসুন। ধনিয়া দৌড়ে আসে। কি হয়েছে মা? গৌরী কাঁপা হাতে থলিটি দেখায়। ধনিয়া থলির ভেতর তাকাতেই স্তব্ধ হয়ে যায়। অসংখ্য সোনার কয়েন। বুড়িমা ধীরে ধীরে কাছে আসেন। মনে হয় ঈশ্বর আমাদের দুঃখ কষ্ট দেখে দয়া করেছেন। আমাদের সততা ও পরিশ্রমের ফল আজ তিনি দিয়েছেন। ধনিয়া নীরবে দাঁড়িয়ে থাকে। তার চোখে জল এসে যায়। এটাই হয়তো ঈশ্বরের আশীর্বাদ। কিছুদিনের মধ্যেই ধনিয়া সেই সোনার কয়েনের একটি অংশ দিয়ে কাছের একটি গ্রামে ছোট একটি বাড়ি কেনে। তারা গুহা ছেড়ে নতুন বাড়িতে চলে আসে। ধনিয়া আবার একটি ছোট জমি নেয় এবং কঠোর পরিশ্রম শুরু করে। ধীরে ধীরে তাদের জীবন আগের চেয়ে অনেক ভালো হয়ে যায়। বৃদ্ধা মা প্রতিদিন ঈশ্বরকে ধন্যবাদ জানাতেন। গ্রামে শান্তি আর আনন্দের বাতাস বইছিল। একটি ছোট ঘর। বৃদ্ধা মা প্রার্থনা করছেন, হে ঈশ্বর, তুমি আমার ছেলেকে আশীর্বাদ করেছ, তার জীবনে সুখ ফিরিয়ে দিয়েছ। কিছুদিনের মধ্যেই ধনিয়ার ধনী হয়ে যাওয়ার খবর চারদিকে ছড়িয়ে পড়ল। এই খবর শেষ পর্যন্ত লালচাঁদ শেঠের কানেও পৌঁছাল। শেঠের বাড়ি, সে খবর শুনছে। এ কিভাবে সম্ভব? যাকে আমি গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিলাম সেই ধনিয়া এখন ধনী হয়ে গেছে। সে রাগ আর অবাক হয়ে ভাবতে লাগল। যে মানুষটা কখনো কারো কাছ থেকে কিছু নেয়নি, এত পরিশ্রমী আর সৎ ছিল, সে এত ধনী হলো কিভাবে? এটা কেউ ভাবতেই পারেনি। খুব শীঘ্রই শেঠ জানতে পারল ধনিয়া নাকি জঙ্গলের এক গুহায় সোনার কয়েন পেয়েছিল। এই খবর শুনেই তার চোখে লোভের আগুন জ্বলে উঠল। শেঠ চিন্তায় ডুবে আছে। যদি ওই গুহায় সত্যি সোনার থলি পাওয়া যায় তাহলে সেখানে আরও ধন লুকিয়ে থাকতে পারে। তার মনে লোভ বাড়তে লাগল। এটা হয়তো পুরনো রাজা বা ধনী মানুষের গুপ্তধন ছিল। আমি যদি আগে সেখানে পৌঁছাতে পারি, সব আমার হয়ে যাবে। লোভে অন্ধ হয়ে লালচাঁদ শেঠ সঙ্গে সঙ্গে জঙ্গলের দিকে রওনা দিল। ঘন জঙ্গল। শেঠ দ্রুত হাঁটছে। সে দ্রুত সেই গুহার কাছে পৌঁছে গেল যেখানে একসময় ধনিয়া থাকত। এখন গুহাটি নীরব ও ফাঁকা। এই জায়গা থেকেই শুরু হবে আমার ভাগ্য বদলানোর গল্প। লোভে অন্ধ শেঠ গুহার গভীরে ঢুকে পড়ল। অন্ধকার গুহার ভেতর। তার মনে শুধু একটাই চিন্তা, ধন সম্পদ। ধনিয়া যদি এখানে সোনা পেয়ে থাকে তবে অবশ্যই এখানে আরও ধন আছে। হঠাৎ সে একটি পাথরের পিছনে একটি পুরনো থলি দেখতে পেল। সে দ্রুত ছুটে গিয়ে থলিটি তুলে নিল। থলি খুলতেই তার চোখ উজ্জ্বল হয়ে উঠল। ভিতরে ছিল সোনার কয়েন। আজ আমার ভাগ্য খুলে গেছে। এতদিনের পরিশ্রম আর ভাগ্য আজ একসাথে আমার পাশে। সে আনন্দে পাগলের মতো হাসতে লাগল এবং দ্রুত বের হবার জন্য ঘুরল। গুহার ভেতর শেঠ হাঁটছে, কিন্তু হঠাৎ সে বুঝতে পারল বাইরে যাবার পথ সে চিনতে পারছে না। এগুলো তো অনেকগুলো ছোট ছোট রাস্তা, কোনটা বাইরে যায়? গুহার অন্ধকার আরও ঘন হয়ে উঠল। একটি রাস্তা ধরে সে গেল, তারপর ফিরে এলো, আবার অন্য একটি পথ নিল, কিন্তু প্রতিবারই সে যেন একই জায়গায় ফিরে আসছে। চারপাশে শুধু পাথর আর অন্ধকার গুহা। সময় ধীরে ধীরে গড়িয়ে যাচ্ছে। লালচাঁদ শেঠ দিশেহারা হয়ে গুহার ভেতর এদিক ওদিক ঘুরছে। প্রথম দিন কেটে গেল। দ্বিতীয় দিনেও সে একই গুহার ভেতর আটকে রইল। না আছে খাবার, না আছে পানি, শুধু ক্লান্তি আর ভয়। শেঠ মাটিতে বসে পড়েছে, মুখ শুকিয়ে গেছে, চোখে আতঙ্ক। আমি কি এখানেই শেষ হয়ে যাব? কেউ কি আমাকে বাঁচাবে না? তৃতীয় দিন এসে গেল। শরীর আর মন দুটোই ভেঙে পড়েছে।
সে একটি পাথরের ওপর বসে পড়ল। তখনই তার মনে একটি চিন্তা এলো। গভীর নীরবতা। সেঠ ধীরে ধীরে নিজের সাথে কথা বলছে। হয়তো এটাই আমার লোভের শাস্তি। আমি শুধু নিজের কথা ভেবেছি, অন্যের নয়। এই সোনা এখন আমার হাতে, কিন্তু এটা যেন আমাকে বন্দি করে ফেলেছে। যতক্ষণ আমি এটা ধরে রাখব, আমি এখান থেকে বের হতে পারবো না। এই ধন আমার জন্য আশীর্বাদ নয়, এটা এক ফাঁদ। কিছুক্ষণ চুপ করে থাকার পর সে ধীরে ধীরে সিদ্ধান্ত নিল। সেঠ কাঁপা হাতে সোনার থলি মাটিতে রেখে দেয়। না, এখন আমাকে মুক্ত হতে হবে। সে পিছনে না তাকিয়ে দ্রুত সামনে এগিয়ে যেতে লাগল। কিছুক্ষণ পর দূরে এক টুকরো আলো দেখা গেল। সে সেই আলোর দিকে ছুটে গেল। গুহার মুখ, বাইরের দিনের আলো ঝলমল করছে। আমি বেরিয়ে এসেছি। তাজা বাতাস তার মুখে লাগতেই সে মাটিতে বসে পড়ল। প্রাণে যেন নতুন জীবন ফিরে পেল। কিন্তু মুক্তির আনন্দের মাঝেও তার হৃদয়ে গভীর অনুশোচনা জমে উঠল। সেঠ আকাশের দিকে তাকিয়ে আছে, চোখে পানি। যদি আমি লোভ না করতাম, যদি আমি ধনিয়ার সাথে অন্যায় না করতাম, তাহলে আজ আমাকে এই দিন দেখতে হতো না। আমি নিজের লোভে নিজের জীবনটাই নষ্ট করে ফেলেছি। সে বুঝতে পারল, চুরি, অন্যায় আর লোভ কখনোই সত্যিকারের সুখ দিতে পারে না। লোভ মানুষকে অন্ধ করে দেয়, আর সেই লোভই মানুষকে এমন জায়গায় নিয়ে যায় যেখান থেকে ফেরা কঠিন। লালচাঁদ শেঠ ধীরে ধীরে গ্রামে ফিরে চলল। এবার তার মনে কোনো ধন সম্পদের লোভ নেই, শুধু অনুশোচনা আর পরিবর্তনের ইচ্ছা। কিছুদিন পর পুরো গ্রামে খবর ছড়িয়ে পড়ল। ধনিয়ার ওপর চুরির অভিযোগটি ছিল সম্পূর্ণ মিথ্যা। গ্রামের মানুষ আলোচনা করছে। আমরা ভুল বুঝেছিলাম ধনিয়াকে, সে নির্দোষ ছিল। গ্রামের পরিবেশ ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। মানুষজন এখন খোলাখুলি বলতে শুরু করেছে যে ধনিয়া সবসময় সৎ ও পরিশ্রমী ছিল। সে কখনো কারো ক্ষতি করেনি, নিজের ঘাম ঝরানো আয় দিয়েই সংসার চালিয়েছে। সবাই বুঝতে পারছে সত্য আর সততাই আসল শক্তি। এখন সময় এসেছে তার প্রতি করা অন্যায়ের ক্ষতিপূরণ দেওয়ার। আমাদের এটা ভুলে গেলে চলবে না যে ধনিয়া সবসময় সৎ ছিল। তার সঙ্গে অন্যায় হয়েছে, এখন তার ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে। যারা তার সঙ্গে অবিচার করেছে তাদের উচিত সত্যের মুখোমুখি হওয়া। এই খবর ধীরে ধীরে পুরো পঞ্চায়েতে পৌঁছে যায়। আগের সিদ্ধান্ত নেওয়া প্রধান ও অন্যান্য সদস্যরা এখন নিজেরাই ঘটনাটি আবার যাচাই করার সিদ্ধান্ত নেন। একদিন গ্রামের প্রধান কয়েকজন বিশ্বাসযোগ্য লোককে সঙ্গে নিয়ে পাশের গ্রামে ধনিয়ার নতুন বাড়িতে পৌঁছান। ধনিয়া, আমরা জানি তোমার সঙ্গে বড় অন্যায় হয়েছে। আমরা সবকিছু নতুন করে বুঝেছি ও দেখেছি। দয়া করে আবার গ্রামে ফিরে চলো। আমরা তোমাকে সম্মান দেব, তোমার অধিকার ফিরিয়ে দেব। সবাই নিজেদের ভুল স্বীকার করবে। তোমার ছাড়া এই গ্রাম অসম্পূর্ণ। প্রধানজি, আমি কৃতজ্ঞ যে আপনি সত্যটা বুঝতে পেরেছেন এবং আমার পাশে দাঁড়াতে এসেছেন। কিন্তু আমি এখন এই গ্রাম ছেড়ে যেতে পারবো না। এই গ্রামই আমাকে আশ্রয় দিয়েছে। এখানে আমি সম্মান পেয়েছি, আমার মা ও মেয়ের জন্য নিরাপদ জীবন পেয়েছি। এখানকার মাটি, মানুষ আর পরিশ্রমের সঙ্গে আমি জড়িয়ে আছি। আমি যতদিন আছি এই গ্রামের সেবা করব এবং নিজের পরিশ্রম ও সততার মাধ্যমে এই গ্রামটাকে আরও উন্নত করার চেষ্টা করব। ধনিয়ার কথা শুনে প্রধান কিছুক্ষণ নীরব হয়ে যান, তারপর ধীরে ধীরে মাথা নত করেন। ধনিয়া, তোমার সিদ্ধান্তকে আমরা সম্মান করি। তোমার মধ্যে যে ধৈর্য ও বুদ্ধিমত্তা আছে তা সত্যি প্রশংসনীয়। এবার আমাদের নিশ্চিত করতে হবে যে লালচাঁদ শেঠ তার কৃতকর্মের যথাযথ শাস্তি পায়, যাতে ভবিষ্যতে কেউ আর এমন অন্যায় করার সাহস না করে। গ্রামে ফিরে পঞ্চায়েত চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করে। লালচাঁদ শেঠকে জরিমানা করা হয় এবং গ্রাম থেকে চিরতরে বহিষ্কার করা হয়। সবাই এই সিদ্ধান্তে সন্তুষ্ট হয়। ধনিয়ার প্রতি মানুষের বিশ্বাস ও সম্মান আবার ফিরে আসে। গ্রামের মানুষ আনন্দিত হয়। সত্য প্রমাণিত হয়েছে আবারও। সততা ও পরিশ্রমের পথে চললে ন্যায় একদিন ঠিকই প্রতিষ্ঠিত হয়। সব বাধা পেরিয়ে অবশেষে সত্যের জয় হল। ধনিয়ার মা এবং গৌরী তাদের সন্তান ও পিতার এই সাফল্যে গভীর আনন্দে ভরে উঠল। ধনিয়া এখন নিজের গ্রামে নিরাপদ এবং সম্মানের সাথে বসবাস করতে পারছে। সে বুঝতে পারল সততা ও পরিশ্রমের ফল দেরিতে হলেও অবশ্যই পাওয়া যায়। গৌরী তার বাবার দিকে তাকিয়ে মৃদু হাসল। বাবা, দেখো, সত্যের জয় সবসময়ই হয়। যতই কঠিন সময় আসুক না কেন, সত্য আর সততার পথ কখনো ব্যর্থ হয় না। আমি মনে করি আমরা সবাই এগা সত্যিই অনুভব করেছি। হ্যাঁ মেয়ে, আর এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা, যা সবসময় মনে রাখতে হবে। সততা,
পরিশ্রম আর সত্যের পথই আসল শক্তি। আমরা যদি এই পথ ধরে চলি তাহলে কোনো বাধাই আমাদের হারাতে পারবে না। এইভাবেই ধনিয়া, তার মা এবং গৌরী নতুন ঘরে সুখে শান্তিতে জীবন শুরু করল। গ্রামে তাদের সম্মান ও ভালোবাসা আগের মতোই অটুট রইল। বাবা দেখো, এখন আমাদের নিজের একটা ঘর আছে, আমরা পুরোপুরি নিরাপদ। আমি খুব খুশি যে আমরা সবাই একসাথে আছি, আর এখন আর কোনো ভয় নেই। হ্যাঁ মেয়ে, এটা সম্ভব হয়েছে তোমার সাহস, বুদ্ধি আর সত্যের কারণে। আমাদের এই ঘর এখন শুধু ইট পাথরের নয়, এটা ভালোবাসা, বিশ্বাস আর সততার ঘর। এখানে প্রতিটি কোণ আমাদের পরিশ্রম আর ভালো কাজের সাক্ষী। বাবা, তুমি সব সময় পরিশ্রম আর সততাকে বেছে নিয়েছ। আজ সেই পথে আমাদের সবচেয়ে বড় সুখ এনে দিয়েছে। তোমার কারণে আমাদের পরিবার আজ নিরাপদ ও সুখী। ধনিয়া গৌরীর দিকে তাকিয়ে স্নেহ ভরে বলল, মনে রেখো গৌরী, জীবনের যে কোনো কঠিন সময়ে ভয় পাবে না। সব সময় সত্যের পাশে থেকো আর হৃদয়কে ভালো রাখো। এটাই আমাদের সঠিক পথ দেখাবে এবং সব সংকটে সাহায্য করবে। হ্যাঁ বাবা, আমি সবসময় সত্য আর সততার পথই বেছে নেব। এইভাবেই তারা সবাই মিলিতভাবে তাদের নতুন ঘরে সুখে শান্তিতে জীবন কাটাতে শুরু করল। সুখ, ভালোবাসা এবং নিরাপত্তায় ভরা একটি ঘর। আজ তাদের ঘরে শুধু আনন্দ আর ভালোবাসারই রাজত্ব। এখন আর কোনো মিথ্যা, লোভ বা ভয়ের ছায়া তাদের জীবনকে কষ্ট দেবে না। তাদের পরিশ্রম, সততা এবং সাহসী তাদের সবসময় শক্তি জুগিয়ে যাবে। গৌরী তার বাবার পাশে বসে মিষ্টি করে হাসছে। তার মা শান্ত ও গর্বিত চোখে সবকিছু দেখছে। বাবা, এখন আমাদের জীবনটা কত সুন্দর, তাই না? হ্যাঁ মা, এই শান্তি আর সুখ আমি আমার পরিশ্রম আর সত্যের মাধ্যমে অর্জন করেছি। তোমাদের সততা আর কঠোর পরিশ্রমই আজ আমাদের এই সুখের কারণ। এখন তাদের জীবনে প্রতিদিনই সত্য, পরিশ্রম আর সততার ফল স্পষ্টভাবে দেখা যায়। এই ঘর সবসময় ভরে থাকে হাসি, ভালোবাসা আর শান্তিতে। যে সততা ও সত্য কখনো হারে না। সময় যতই কঠিন হোক না কেন, শেষ পর্যন্ত জয় সবসময় সত্যরই হয়।